অনেকেই এই ভিডিওতে আপনারা কমেন্ট করেছেন যে ইরান বা শিয়ারা কেন ইরাকে হামলা করে সাদ্দাম হোসেনের পতন ঘটাইল। এজন্য এখন ইরানের পক্ষে আমাদের যাওয়া যাইবে না, কারণ সে সাদ্দামের পতন ঘটাইছে, সাদ্দামের ফাঁসিও দিয়া ফেলাইছে ইরানের অনেক বিচারক। এখন আসলে মানে কেন ইরাকে হামলা করছিল ইরান, এই জিনিসটা আসলে সুন্দরভাবে আমাদের বোঝা দরকার। শাহের পতনের পর যখন ইরানে আপনার এই যে আগে তো ছিল খামেনির যখন উত্থান হইল, খামেনি যখন ক্ষমতা দখল করলো, তো তারা শুধুমাত্র তখন ক্ষমতা দখল করছে। তো একটা রাষ্ট্রের আপনার একটা রেজিমের পতনের পর একটা ইসলামিক রেভলিউশনের মাধ্যমে সে ক্ষমতায় আসছে মাত্র। এই ক্ষমতায় আসা মাত্রই আপনার ইরাকের সাদ্দাম হোসেন তিনি কি করলো, আপনার ইরানে হামলা করে দিল। সেই আরব সাগরের উপকূলে যে ইরানের তেল ক্ষেত্র ছিল, সেই তেল ক্ষেত্রে হামলা করে সে ওইটা দখল করে নিছে। মানে আপনি চিন্তা করেন যে ইরাকের একটা রেভলিউশনের পর একটা ইসলামিক রেভলিউশন, তাও এবং তাও খোমেনি, বর্তমানে তো খামেনি আছেন। আর এই খামেনির ইতিহাস আসলে আমাদের জানা উচিত, যা এরা কিন্তু আপনার নবীর বংশের লোক, এরা নবীর বংশের লোক এবং লিখিতভাবে এদের কাছে আপনার প্রমাণ আছে। আর বিশেষ করে ইসলামিক রেভলিউশন নবীর বংশের লোক ছাড়া আসলে সম্ভাবনা। তো যেহেতু ইসলামিক রেভলিউশনগুলো নবীর বংশের জায়গা থেকে আসে, বিশেষ করে শিয়াদের ক্যারেক্টারই হইলে একেবারে শুরু থেকে যে তারা হযরত আলীর হাসান হোসাইনের বংশধরদের অনুগত, এর বাইরে তারা যাবে না, তারা যেটা বলবে ওইটাই। এই হলো তাদের ঈমান এবং তাদের এই শক্ত ভেদ। তো এই জায়গা থেকে এই খোমেনি শাহের পতনের পর ক্ষমতায় আসলো। ক্ষমতায় আসার পর দেখলাম সাদ্দাম হোসেন কি করলো, আপনার আরব সাগরীয় উপকূলে ইরানের যে তেল ক্ষেত্র ছিল সেইটা দখল করে নিছে। তো দখল করে নেওয়ার পর তারপর আপনার ইরানের যে শিয়া অধ্যাদেশ, মানে যে শিয়ারা কি করলো, আস্তে আস্তে তারা ক্ষমতা বৃদ্ধি করতে শুরু করলো এবং আশেপাশে এলাকায়, সেটা ইরাক, আপনার যারা শিয়া ছিল, তারপরে যে ইয়েমেন, লেবানন, এসব এলাকায় যারা শিয়া অনুসারী ছিল, তারাও আস্তে আস্তে ক্ষমতা লাভ করতে শুরু করলো। এরই সাথে সাথে বগদাদে আবার কি করলো, ইরাকের রাজধানী ছিল তখন বগদাদ, সম্ভবত বাগদাদ, সেখানে আবার একটা জায়গা ওঠা শুরু করলো, খেলাফত। তো দেখেন, একটা খেলাফত অলরেডি একটা ইসলামিক রেভলিউশনের মাধ্যমে ইরানে জায়গা উঠছে। এখন পাশাপাশি আপনার বাগদাদে একটা খেলাফত জায়গা ওঠার চেষ্টা করে, একই সাথে ইসলামের দুইটা খেলাফত হয় না। আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সম্ভবত, নাকি তার ছেলে, ওই যে আপনার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করলো, ওই ছেলেটার নাম কি, আব্দুর রাজ্জাক, যাই হোক, আব্দুর রাজ্জাকের যে ছেলে, যিনি ইসলামিক বক্তৃতা দেন, তার একটা বক্তৃতা আছে যে একই সাথে ইসলামের দুটি খেলাফত থাকতে পারে না। যদি দুটি খেলাফত বা একই সাথে দুজন ব্যক্তি যদি কেউ খেলাফত দাবি করে থাকে, তাহলে একজন ব্যক্তি আর একজন ব্যক্তি দাবিকারী খেলাফত, এই দুই খেলাফতে যুদ্ধ হবে, তারপর একজনকে হত্যা করা, মানে হত্যার শিকার হইতে হইবে বা হত্যা করতে হবে, এমনটাই উনি আসলে বক্তৃতায় বলছেন, ওনার লেকচারে আছে। কারণ ইসলামে একই সাথে দুই খেলাফত হয় না, হয়তো যে কাউকে একটা খেলাফত মাইনে নিতে হবে। তো ওই বগদাদে তখন উচিত ছিল, বাগদাদে যে খেলাফতটা জায়গা ওঠার চেষ্টা করছিল, তখন তাদের উচিত ছিল আপনার এই যে ইরানের খেলাফতকে মাইনে নেওয়া, এবং ইরানের খেলাফতকে মাইনে নিলেই তারা কিন্তু সেখানে শাসন শোষণ করতে পারে। সাদ্দাম হোসেনের উচিত ছিল এই খামেনির খেলাফত মাইনে নেওয়া। খামেনির খেলাফত মাইনে নিলেই হয়। আপনার ইসলামিক খেলাফতগুলো এমনই চলে যে, মনে করেন বাংলাদেশ একজন সরকার গঠন করলো, সরকার গঠন করে সে আগে যাই করছে, এখানে গণতন্ত্র আছে, থাকুক গণতন্ত্র, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু সে কি করবে, জাস্ট খোমেনির কাছে যাবে, খোমেনির আশীর্বাদ নিয়ে আসবে, দ্যাটস এনাফ। এবং বাংলাদেশের সমস্ত মানুষ ওই সরকারকে সাপোর্ট করবে বা তাকে ভোট দিবে। এবং যদি সরকার পতন হয়, সরকারের যদি চেঞ্জ হয়ে যায়, আবার যে নতুন সরকার আসবে, নতুন সরকার যায় খোমেনির কাছ থেকে আশীর্বাদ নিয়ে আসবে। এটাই হলো খেলাফতের সিস্টেম। খেলাফত সরকার গঠন করে না, কারণ সরকারের বদনাম হয়। কোনো দেশের সরকারই আপনার দেশের জনগণকে খুশি করতে পারে না, যার কারণে খেলাফতের সিস্টেমই ভিন্ন। যখনই ওই দেশের
আপনার জাস্ট মনে করেন খোমেনির আশীর্বাদ নিয়ে বাংলাদেশে আসলো বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকারকে বলবো খোমেনি যে তুমি এই ইসলামিক আইনগুলো পাশ করো, এটা তো কোরআনের আইন, এটা পাশ করো। সে মানিয়ে নেবে, জাস্ট এটুকুই। এবং সে যদি মানিয়ে নেওয়া নেয় তাহলে খোমেনি কি করবে, আপনার জাস্ট বাংলাদেশের জনগণকে বলে দেবে যে একে ভোট দিও না, বা তিনি বিভিন্ন কারুকার্যের মাধ্যমে বুঝাবে সে আমার কথা শোনে না। পরবর্তী সরকার পতন হয়ে যাবে, আবার নতুন সরকার আসবে, সে আবার এভাবে আপনার নির্বাচিত হইয়া খোমেনির আশীর্বাদ নিয়ে আসবে। এই হইলো ইসলামিক। যেমন আপনি দেখেন লেবাননে তারা সরকার গঠন করে নাই, ইয়েমেনে সরকার গঠন করে নাই, আপনার কোথাও কিন্তু এই যে খেলাফতের যে সিস্টেমটা তারা কিন্তু সরকার গঠন করে নাই। এবং কি খোমেনি নিজেও কিন্তু আপনার সরকারের কোনো পার্ট না, তিনি জাস্ট ইসলামিক একজন নেতা, মুরব্বী হিসেবে তাকে মানা হয়। তো সিস্টেম এরকমেরই চলে। যখনই আপনি একই সাথে দুইটা খেলাফত দাঁড় করাই দিবেন তখন একটা হজবড়ালো সৃষ্টি হবে। তখন আপনার বগদাদে ইরানের শিয়ারা যে আপনার কইরা যুদ্ধ করিয়া তারপর সেখানে যে আপনার পতন ঘটাইছে যে খেলাফতের, সেটা আমি মনে করি ঠিক আছে। এবং সেই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে আপনার তিনি যে ফতোয়া দিয়েছেন সে ফতোয়া অনুযায়ী ঠিক আছে। তো সেই জায়গা থেকে আপনার যে হত্যার শিকার হয়েছিল ইরাকে, সেটা আপনার সাদ্দাম হোসেন যে অপরাধ করছিল, বিশেষ করে যে হঠাৎ করে একটা রেভলিউশনের পর, এখন যেমন এই যে আপনার সিরিয়ায় বাশার আল আসাদ আসছে, বাশার আল আসাদকে নিয়ে আসছে মূলত তুরস্ক এবং এই আপনার দখলদাররা, এরা মিলে বাশার আল আসাদকে পতন করে তারপরে জোনা আলীকে নিয়ে আসছে। এবং জোনা আলী ক্ষমতা আসার পরই কিন্তু আপনার এই যে ইসরায়েল কি করলো, সাথে সাথে বোমা হামলা করে সেখানকার গোলা বারুদ সবকিছু ধ্বংস করে দিল। তো ওই সময় ঠিক এমনই করছে সাদ্দাম হোসেন। ইরাকের ইসলামিক রেভলিউশনের পর সে তেল ক্ষেত্র দখল করে অনেকটা জায়গায় দখল করে নিয়েছিল আপনার ইরাকের এই অংশে, আরব সাগর অংশে। এবং বিশেষ করে ওই জায়গায় একটা লম্বা পাহাড় আছে একেবারে আপনার আজারবাইজান পর্যন্ত। তো সেই লম্বা পাহাড়ের কারণে সে আসলে ওই পাশে অতিক্রম করতে পারে নাই। তো এটাই হলো বাস্তবতা। আর তখনকার সময় কার ভুল হয়েছে কার সঠিক হয়েছে সেটা ধরে রেখে আসলে আমাদের তর্ক বিতর্কে না জড়িয়ে আমরা মুসলিম বিশ্বের নেতা হিসেবে আমি মনে করি ইরানকে মেনে নেওয়া উচিত, খোমেনিকে মেনে নেওয়া উচিত, এবং তার নেতৃত্বেই পৃথিবীর মুসলমানদের এগিয়ে যাওয়া উচিত। এছাড়া কোনো উপায় নাই। কারণ ইতিহাসে ভাই যুগ যুগ ধরে প্রমাণিত যে পারস্যরাই পারফেক্ট। আপনার শাসন শোষণ করার জন্য এরা যুগ যুগ ধরে বছর ধরে পৃথিবী শাসন করছে, এবং পারস্যরা কখনোই হার মানে নাই। ইতিহাস এটাই বলে। এবং সেই ইতিহাস অনুযায়ী আমি মনে করি পারস্যদের নেতৃত্বে যদি মুসলমানরা যাইতে পারে, এটাই অবশ্যই মুসলমানদের সব থেকে বড় বিজয়।